জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি মনোনয়নপত্র জমা দেওয়া হবে 29 ডিসেম্বর পর্যন্ত। তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা, ইসি সচিবের কঠোর হুঁশিয়ারি। সুপ্রিম কোর্ট সচিবালয়ের অর্জন ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে, মন্তব্য প্রধান বিচারপতি। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র জাপানের যৌথ সামরিক মহড়া। এবং ফিফার র্যাঙ্কিংয়ে টানা 4 ম্যাচ হেরে 8 ধাপ অবনমন বাংলাদেশ নারী দলের। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। ওই দিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি নাসির উদ্দিন। আর এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে দেশে শুরু হলো আনুষ্ঠানিক রাজনৈতিক প্রক্রিয়া। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণভোটও অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ তথ্য ঘোষণা করেন। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো আর গণভোটের ব্যালট হবে গোলাপি। তফসিল ঘোষণার আগে সিইসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনের প্রস্তুতি অবহিত করেন। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচনের জন্য 3 লাখেরও বেশি প্রবাসী ইতোমধ্যেই অনলাইনে নিবন্ধন করেছেন। তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা সংশোধন করেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল করে গ্যাজেট প্রকাশ করা হয়। এই পরিবর্তনের ফলে আসন নম্বর ও সীমারেখা পূর্বাবস্থায় ফিরে এলো। ইতিহাস অনুযায়ী ভোটের তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত ব্যবধান সাধারণত 37 থেকে 68 দিনের মধ্যে হয়ে থাকে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ব্যবধান ছিল 53 দিনের। মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ও প্রচারণার সময় নির্ধারিত রয়েছে। নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ ও তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের ভোট প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হলো। রাজনৈতিক দল ও সাধারণ জনগণ এবার ভোটের মাঠে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে জাতীয় সংসদ ও গণভোট একসাথে অনুষ্ঠিত হওয়ায় তৈরি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। তুষার ইসলাম, জাগো নিউজ। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের রায় নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। এসব রায় ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ডের জন্য যা প্রয়োজন তাই করা হবে, যাতে কেউ অভিযোগ করতে না পারে।
আর 21 থেকে 25 ডিসেম্বর আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ভোটিংয়ে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 3 লক্ষের উপরে, তবে এতে 10 লক্ষ প্রবাসী ভোটার নিবন্ধন করবে বলেও আশা প্রকাশ করেন আক্তার আহমেদ। পাবেন অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয়? তফসিলের শোনেন, তফসিল তো 300। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাফল্য যেমন আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে, এমন মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, সেদিক থেকে সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই সচিবালয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করে বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিকেল 3:20 দিকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন 4-এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সচিব, সুপ্রিম কোর্ট ও সচিবালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও সব দল নিজ নিজ প্রতীকে অংশ নেবে, এ বিষয়ে হাইকোর্টের রায় নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রিট শুনানি শেষে রুল খারিজ করে দেন। এর ফলে জোটভুক্ত দলগুলোকে এখন তাদের নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে হবে। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রেশাদ ইমাম ও ব্যারিস্টার শাহিদুল আজম। এনসিপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অন্যান্যরা। রিটে দাবি করা হয়েছিল, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে জোটবদ্ধ হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করার বিধান অবৈধ। তবে আদালত এই যুক্তি খারিজ করে দিয়েছেন। গত কয়েক মাসে সরকার জোটভুক্ত দলগুলোর প্রতীকের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ও কয়েকটি ছোট দলও এই বিধানে আপত্তি জানিয়েছিল। আদালতের রায়ের ফলে এবার নির্বাচনে জোট থাকলেও সব দলকে নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে হবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 411 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 404 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 99,493 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 50 জন, চট্টগ্রাম বিভাগে 61 জন, ঢাকা বিভাগে 56 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 99 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 70 জন, খুলনা বিভাগে 26 জন, ময়মনসিংহ বিভাগে 20 জন, রাজশাহী বিভাগে 21 জন, রংপুর বিভাগে 2 জন ও সিলেট বিভাগে 6 জন রয়েছেন। 24 ঘন্টায় 3 জনেরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মৃত্যু হয়েছে। এই সময় 464 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন 97,653 জন। কিশোরগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর নারী সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ে শেষ হয়। এতে সদর ও হোসেনপুরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী নেতাকর্মী যোগ দেন। মিছিলে অংশ নেওয়ারা অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ অনিয়ম ও অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় তার মনোনয়ন বাতিল করা উচিত। মিছিল চলাকালে এসব দাবি তুলে নানা স্লোগান শোনা যায়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই শাহিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাঠে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের হাইকমান্ডের কাছে তাই পুনর্বিবেচনার আবেদন জানাই।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ 1 আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়েছে। এর আগে মশাল মিছিল সহ নানা প্রতিবাদ কর্মসূচি হয়েছে। 4 ডিসেম্বর মাজহারুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকেই এই অসন্তোষ প্রকাশ্যে আসে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীন ও রাশিয়ার বিমান টহলের কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে। টোকিও বলছে এই দুটি মিত্র দেশের শক্তি প্রদর্শনের বার্তা। জাপানের জয়েন্ট চিফস অফ স্টাফ জানান, বুধবারের মহড়া দেশের চারপাশের ক্রমশ জটিল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আয়োজন করা হয়েছে। মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের 2টি B-52 বোমারু বিমান এবং জাপানের 3টি F-35 যুদ্ধ বিমান। এর আগে রাশিয়ার 2টি Tu-95 পারমাণবিক সক্ষম বোমারু বিমান চীনের 2টি H-6 বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়ে জাপানের চারপাশে যৌথ ফ্লাইট চালায়। মহড়ার আগে চীন J-15 যুদ্ধবিমান 2টি জাপানের জেটের উপর রাডার লক করে উত্তেজনা সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র প্রথমবার প্রকাশ্যে বেইজিংকে সমালোচনা করেছে এবং বলেছে চীনের আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল নয়। বিবৃতিতে জাপান ও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, কোনো দেশের উপর বল প্রয়োগ করে একতরফা অবস্থান পরিবর্তনের চেষ্টা বরদাস্ত করা হবে না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে ওঠার পর ফিফা র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 7 আগস্ট ঘোষিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 24 ধাপ এগিয়ে 128 থেকে উঠেছিল 104 নম্বরে। তবে এশিয়ান কাপ বাছাইয়ের পর বাংলাদেশ টানা ম্যাচ হেরেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। অক্টোবরে ব্যাংকক গিয়ে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে আফিদারা থাইল্যান্ডের কাছে হেরেছিল 3-0 ও 5-1 গোলে। এরপর নভেম্বর-ডিসেম্বরে ঢাকায় হওয়া 3 জাতি সিরিজে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে 1-0 ও আজারবাইজানের কাছে 2-1 গোলে পরাজিত হয়। টানা 4 ম্যাচ হারা বাংলাদেশ এখন 104 নম্বর থেকে নেমে গেছে 112 নম্বরে, অর্থাৎ 8 ধাপ নেমেছেন আফিদা ঋতুপর্ণারা। আগস্টে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট ছিল 1180, এখন কমে 1168। বাংলাদেশকে হারালেও থাইল্যান্ড আগের মতো 53 নম্বরে ও আজারবাইজান 74 নম্বরে আছে। মালয়েশিয়া 1 ধাপ উঠে এখন 91 নম্বরে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি, মনোনয়নপত্র জমা দেওয়া হবে 29 ডিসেম্বর পর্যন্ত। তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আইন না মানলে ব্যবস্থা, ইসি সচিবের কঠোর হুঁশিয়ারি। সুপ্রিম কোর্ট সচিবালয় অর্জন ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র জাপানের যৌথ সামরিক মহড়া। এবং ফিফা র্যাঙ্কিংয়ে টানা 4 ম্যাচ হেরে 8 ধাপ অবনমন বাংলাদেশ নারী দলের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।